আজ বাদে কাল বঙ্গভোটের দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারের শেষ দিন। তার আগে আজ সকাল থেকে সব রাজনৈতিক দল যে প্রচারে ঝড় তুলবে এটা প্রত্যাশিতই ছিল, এবং কোনো রাজনৈতিক দল 1 ইঞ্চি জমি ছাড়তে আজকে রাজি ছিল না। তার উপর ছিল রবিবার ছুটির দিন। কিন্তু দর্শক, নরেন্দ্র মোদীকে কখনো বঙ্গভোটে এভাবে মাটি কামড়ে পড়ে থাকতে দেখেছেন এর আগে? 2021 মনে পড়ে, বা 2019? এইবারের ভোট যেন আরো হাই ভোল্টেজ। নরেন্দ্র মোদী, অমিত শাহ একদম মাটি কামড়ে পড়ে রয়েছেন বাংলার এই ভোটে, প্রচারে একদম ঝড় তুলছেন। এটা কি কোনো কৌশলগত কারণে? আমরা বোঝার চেষ্টা করব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আমরা যদি দেখি, আজ মোদীকে দেখলাম সকাল থেকে যেন ব্যাক টু ব্যাক মোদী। এই ঠাকুরবাড়িতে ঠাকুরনগরে পুজো দিচ্ছেন, পরক্ষণে হরিপালে পৌঁছে যাচ্ছেন, সিঙ্গুর লাগোয়া মমতা বন্দ্যোপাধ্যায় জমি আন্দোলনের আতুরঘর। তারপরেই দেখছি ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিচ্ছেন, উত্তর কলকাতায় রোড শো করছেন। একের পর এক, মানে টিভি মিডিয়া বলো বা জনমানসে যেন কোনো স্পেস দিচ্ছেন না অন্য কাউকে। এটা কি কোনো কৌশলগত কারণ এবার এতটা এভাবে? দেখো, এর দুটো কারণ আছে। একটা হচ্ছে মাইক্রো ইস্যু, আর একটা হচ্ছে ম্যাক্রো। মাইক্রো বা ক্ষুদ্র জায়গা সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর প্রচারের আজকে যে জায়গাগুলো যদি তুমি দেখো, সেটা দেখলেই বুঝতে পারবে যে মাইক্রো ইস্যুস গুলো কি কি। এক, মতুয়া বেল্টে গিয়ে তার প্রচার। এই এসআইআর প্রসেসে অনেক মতুয়া সমাজের অনেক ভোটারের নাম বাদ গেছে, তাদের মধ্যে একটা অসন্তোষ ছিল। সেই জায়গাটা তাদের একটা রিঅ্যাসিওর করা যে তোমাদের নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা হবে না, আমি তো আছি। তো মতুয়া বেল্টে ভোট এই সেকেন্ড ফেজে, এবং মতুয়া আর আমরা যাকে বলি যে নমশূদ্র, সেই অংশের যে ভোট, সেই অংশের ভোটে যাতে কোনো প্রভাব না পড়ে সেই জন্য সেখানে যাওয়া, ঠাকুর বাড়িতে পুজো দেওয়া, তাদের রিঅ্যাসিওর করা সিএ নিয়ে, নাগরিকত্ব নিয়ে, সেটা একটা দিক। দুই হচ্ছে যে সিঙ্গুর আন্দোলন থেকে বাংলা শিল্পায়নের সঙ্গে একটা মাইল ফলক হয়ে গেছে, যে বাংলা শিল্পায়নের ছবিটার সঙ্গে সিঙ্গুরটা জড়িয়ে গেছে। এই যে সেকেন্ড ফেজে ভোট হবে মোস্টলি আরবান সিটস, কলকাতা লাগোয়া অংশ, হাওড়া, হুগলি, নদিয়া। তো এই জায়গাগুলোতে মানুষকে একটা বার্তা দেওয়া, এটা দুই। থার্ড হচ্ছে যে এই ভোটে সেকেন্ড ফেজের ইলেকশনের যে এপি সেন্টার, আমরা যেটাকে বলি যে প্রতিষ্ঠান বিরোধিতা, সবসময় তো শহরে বেশি হয়। তো শহরের দুটো অংশ, একটা উত্তর কলকাতা, একটা দক্ষিণ কলকাতা। আজকে উত্তর কলকাতায় করলেন, কালকে দক্ষিণ কলকাতায় করবেন। এটা হচ্ছে মাইক্রো জায়গাটা থেকে বলছি। ম্যাক্রো ছবিটা কি দেখো, সেটা হচ্ছে যে প্রথম দফার ভোটের পরে কিছু একটা বিজেপির একটা সম্ভাবনা দেখছে। এটা কি ভোটের হার বেড়ে যাওয়া বা কিছু? ভোটের হার আরো আগ্রাসী মনে হচ্ছে। ভোটের হার বেড়ে যাওয়াটা অবশ্যই, এবং বিজেপিও তো গ্রাউন্ড রিপোর্ট নিয়েছে, যেমন তৃণমূল বা আইপ্যাক নিয়েছে, বিজেপিও নিয়েছে। এখন কারো মানে দুজনেই গ্রাউন্ড রিপোর্ট নিয়েছে, দুজনেই ওপরে প্রত্যয় দেখাচ্ছে, তো দুজনের রিপোর্টটাই তো সঠিক হবে না, কারো একজনটা সঠিক হবে। কিন্তু বিজেপি তাদের যে নিজেদের যে সোর্স, যে ওখান থেকে রিপোর্ট পেয়েছে, তাতে একটা বিজেপির মধ্যে একটা ইউফোরিয়া বা একটা উৎসাহ দেখা যাচ্ছে। হয় কি, যে প্রাইম মিনিস্টারের এই ধরনের মিটিং যখন আয়োজন করা হয় বা অ্যারেঞ্জ করা হয়, তখন দুটো জিনিস দেখা হয়। একটা, গ্রাউন্ডে কতটা রিকোয়ারমেন্ট আছে, আর দুই হচ্ছে যে প্রাইম মিনিস্টার তার মিটিং থেকে কি ধরনের রেসপন্স পাচ্ছেন। ধরো পশ্চিমবঙ্গে এই যে ভোট, তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কয়েকটা সভা করেছেন, বিজেপি মনে করছে যে এই রেসপন্সটা উত্তরোত্তর বেড়েছে। যখন একটা রেসপন্স বৃদ্ধির যখন একটা ট্রেন্ড দেখতে পেয়েছে, তখন মনে হয়েছে যে তাহলে একটা পজিটিভ, তাহলে শেষ যে ক্যাম্পেইনের মুহূর্ত, তাহলে শেষ মুহূর্ত পর্যন্ত তাকে দিয়ে যদি একটা প্রচার করানো যেতে পারে, তাহলে একটা ফলাফল পাওয়া যায়। এবং কলকাতায় যদি একটা ইম্প্যাক্টফুল ক্যাম্পেইন হয়, তুমি দেখবে যে কোনো সভার থেকে রোড শো করাটাতে অনেক মানুষকে স্পর্শ করা যায়, অনেকক্ষণ ধরে একটা টিভি স্ক্রিনে থাকা। তো এইটা একটা একদম ডাইরেক্ট একটা কানেক্ট করা যায়। ঠিক। এবং সেখানে মানুষের সাথে এই যে হাত মেলানো, ফুল ছুড়ে দেওয়া, এইসব নানান রকম যেগুলো হয়, সেটা কানেক্ট একটা করা। তো সেটা হচ্ছে একটা রেসপন্স পেয়েছে বলেই আজকে ফাইনাল যে রাউন্ড ক্যাম্পেইনে, তখন আর কি মাল্টিপল প্রোগ্রাম প্রাইম মিনিস্টারের নেওয়া হয়েছে, এবং কালকেও রোড শো ইত্যাদি আছে। তো এইটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
যে এই এক্সট্রা এফোর্টের একটা কারণ, যে মনে হচ্ছে কোথাও যেন একটা পজিটিভ রেসপন্স পশ্চিমবঙ্গে এবার পাওয়া যায়। এটা তোমার মানে স্মরণে, তুমি তো এত বছর দিল্লিতে সাংবাদিকতা করেছো, একটা এত বড় অভিজ্ঞতা বিভিন্ন রাজ্যে করেছো, তার সাথে কোথাও এরকম দেখেছো যে শেষ মুহূর্তে এসে এই যে একটা স্বাদ, একটা গন্ধ পাওয়া, একটা স্মেল, এবং তার ভিত্তিতে একদম শেষ মুহূর্তে ভয়ঙ্করভাবে পেনিট্রেট করা, এটা এর আগে প্রধানমন্ত্রী নিজে থেকে করা এরকম অন্য কোনো স্টেটের ক্ষেত্রে কিছু? দেখো, অটল বিহারী বাজপেয়ী জমানায় বা লালকৃষ্ণ আডবাণী জমানায় বা মনমোহন সিংহ জমানায় কংগ্রেসের যে ঘরানার রাজনীতি, তাতে এটা দেখা যায়নি। নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা অনেক বেশি ইলেকট্রাল পলিটিক্সে মানে কি বলবো, ইনভলভ শুধু বলবো না, তারা হচ্ছেন যে মানে শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে যাওয়ার করেন। এখন ইলেকশনে হার জিত থাকে, কিন্তু তুমি দেখবে না যে নরেন্দ্র মোদী বা অমিত শাহ কোনো একটা ভোটে হেরে গিয়ে সেখানে পুরো এম্বারাসড হয়ে গিয়ে বা গুটিয়ে যাচ্ছেন, এটা কোনো না হয় না, এটা তারাও এটা ধরে নেন যে এটা হার জিত থাকবে, কিন্তু লড়াইটা শেষ পর্যন্ত যতটা সম্ভব দিয়ে যেতে হবে। তো এইটা হচ্ছে যে মোদী অমিত শাহ ঘরানার পলিটিক্স, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন পলিটিক্স, এবং আমি এটারও না একটা মাইন্ডসেট আছে, মনস্তত্ত্ব আছে। সেই মনস্তত্ত্বটা হচ্ছে যে তুমি দেখবে আমাদের তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল স্ট্রাকচার। নরেন্দ্র মোদী কি ছিলেন একটা সময়? নরেন্দ্র মোদী একটা সময় ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। তার ফলে নরেন্দ্র মোদীর মধ্যে সেই রিজিওনাল পলিটিক্সের, এবং আমি যেটা বলি যে বাজপেয়ী জমানায় নরেন্দ্র মোদী, রমন সিং, বসুন্ধরা রাজে সিন্ধিয়া, শিবরাজ সিং চৌহান, এরা এক একটা রিজিনাল লিডার হয়ে উঠেছিলেন, ঠিক আছে? তো রিজিনাল লিডারশিপের যে রিজিনাল পলিটিক্সের যে মাইন্ডসেট, সেই মাইন্ডসেটে তুমি দেখবে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় বা এদের মধ্যে কোনো একটা ফারাক নেই কোথাও। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যখন অ্যাসেম্বলি ইলেকশন শেষ হয়ে গেল, পরের দিন মিউনিসিপ্যাল ইলেকশনের জন্য প্রস্তুতি। মিউনিসিপ্যাল ইলেকশন শেষ তো পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুতি, পঞ্চায়েত ভোট শেষ তো লোকসভা ভোটের জন্য প্রস্তুতি, লোকসভা ভোট শেষ তো বিধানসভা ভোটের জন্য প্রস্তুতি, একের পর এক। মোদী অমিত শাহ ঘটনাও তুমি দেখবে যে আজকে যেই তোমার ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন কথা চলছে, তুমি দেখো পাঞ্জাব ইলেকশনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। রাঘব চাড্ডাকে ভাঙিয়ে নিয়ে এসছেন, ওখানে পাঞ্জাবে আরো এমপি কে ভাঙিয়ে নিয়ে এসছেন, এবং ওখানে আবার বিজেপি কে ভাঙার চেষ্টা চলছে, এবং পাঞ্জাব নিয়ে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এই যে ইলেকশনের যে সাইকেলে সব সময় সক্রিয়, তো এটা এদের ঘরানা পলিটিক্স। অমিত শাহ তো একেবারে, অমিত শাহ যেটা তুমি বললে ইন্টারেস্টিংলি 15 দিন কেন বলেছেন না, খুব ইন্টারেস্টিং ব্যাপার। কিন্তু সেটা হচ্ছে সেদিনকে স্বপন দাশগুপ্ত যে আমাকে যে সাক্ষাৎকার দিয়েছিলেন, স্বপন দা কি বলেছেন যে শুভেন্দু বিজেপিকে লড়াইটা শিখিয়েছে। একটা ভদ্র পার্টি ছিল জানো, তার বিজেপি একটু বেশি ভদ্র পার্টি ছিল, কিন্তু শুভেন্দু বিজেপিকে লড়াইটা শিখে আগ্রাসনটা এনেছে একটা। আর তারও আগে যেটা হয়েছে সেটা হচ্ছে মুকুল রায়, যে বিজেপিকে ইলেকটোরাল পলিটিক্সে অনেকটা হেল্প করেছে। পরবর্তীতে মুকুল রায় যা হয়েছে, কিন্তু মুকুল রায় ওই সময়টাতে 2019 লোকসভা ভোটের সময় বিজেপিকে ইলেকটোরাল পলিটিক্সটা শিখিয়েছে। তার কারণটা কি, যে বিজেপির পশ্চিমবঙ্গের যে নেতা, ধরো দিলীপ ঘোষ বা ধরো শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, এদের ইলেকটোরাল পলিটিক্সে পশ্চিমবঙ্গের মতো জায়গায় যে যে গুটি সাজানোর যে মানে যে পলিটিক্স, সেখানে কিন্তু তাদের খুব ঘাটতি ছিল কিছু। হ্যাঁ, তারা যে খুব অভিজ্ঞ, প্রবীণ, বুথ লেভেলের যে ভোট, পঞ্চায়েত, পুরসভা, এই যে একটা যে একটা অভিজ্ঞতা, সেই জায়গাটা তাদের একটা ঘাটতি ছিল। এবারও সেই ঘাটতিটা তো রয়েছে, এখনো সেই ঘাটতি পূরণ হয়নি। কিন্তু ধরো বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী কতটা বুথ পলিটিক্স বোঝেন, সাংগঠনিক সর্বভারতীয় সাংগঠনিক রাজ্যের সম্পাদক, সাধারণ সম্পাদক, তার তো একটা ফেলিয়ার আছে যে প্রায় 30-40% বুথে কোনো অর্গানাইজেশন নেই, বুথ পর্যন্ত ভোটটা করাতে হয় কিভাবে সেখানে। কিন্তু ইলেকটোরাল পলিটিক্সে যে ভোট করানোর যে কৌশলের যে রাজনীতি, সেখানে তো অমিত শাহর অভিজ্ঞতা তো এদের সবার থেকে অনেক বেশি একদম। তারপরে অমিত শাহ শুধুমাত্র ক্যাম্পেইন করছেন না, এই যে গ্রাউন্ড লেভেলে যে ইলেকটোরাল পলিটিক্সটা আছে, বুথ লেভেল ম্যানেজমেন্টটা আছে, সেটাকে মনিটর করছেন এবং সেটা করাচ্ছেন। প্রথম ওইটা ভাবলে ভুল হবে। অমিত শাহ 15 দিন ধরে এখানে বসে কি করছে? 15 দিন ধরে পার্টিকে একদম বিভিন্ন স্তর আছে, উনি নিশ্চয়ই বুথের নেতাকে নির্দেশ দিচ্ছেন না, কিন্তু উনি জেলা,
বা এখানে যে সাংগঠনিক যারা আরো রয়েছেন বা ওনার সঙ্গে যারা এসেছেন, ভূপেন্দ্র যাদব বা সুনীল বানসাল, যারা ওয়ার রুম সামলাচ্ছেন ঠিক, সেখানে তাদেরকে উনি একটা নির্দেশ দিয়েছে, এবার এটার পরে এটা করো, ওটার পরে ওটা করো, এইভাবে সাজাও। তো এই কাজটা উনি করছেন। এরা কর্মীদের বা নেতাদের এটা হয়তো মুকুল রায়ের মতো একজন নেতা থাকলে অমিত শাহকে এই ফুল নিজে টাইমটা থেকে করতে হতো হ্যাঁ না। করতে হতো না। এটাই হয়তো হচ্ছে ফারাক। নিজে থেকে হয়তো করতে হতো না, সেটা ঠিক। আর এটা তো আমার মনে হয় তোমার আলোচনাতেও এলো যে প্রথম দফার ভোটের পর ওই এতটা হিউজ পরিমাণ পোলিং হলো, এটাও কোথাও একটা বোধহয় একটা কোথাও একটা রক্তের স্বাদ পাওয়ার মতো আর কি। যে দেখো, এটা রক্তের স্বাদ পেয়েছি কি পাইনি আমরা পরিষ্কার করে বলতে পারবো না। ডেফিনেটলি প্রথম এই যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মানুষ 80-82% পোলিং দেখেছে, 92, 93, 95, 96, প্রথম অভিজ্ঞতা। এটা তো চিমটি কেটে দেখতে হচ্ছে যে একেবারেই। সত্যি সঠিক নাম্বারটা দেখছি কিনা। এবার যেটা মহুয়া মৈত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা বলছেন যে আগের বারে যে 82% বা 83% ভোট, সেটাকেই যদি তুমি দেখো, যেহেতু ভোটার সংখ্যা কমে গেছে, সেটাকে যদি তুমি অঙ্কে ফেলো পাটিগণিতে, তাহলেই তুমি দেখবে যে 91% পৌঁছে গেছে। এখন এই অঙ্কটা তো তুমি সাধারণ মানুষকে সবাইকে হাতে ধরে ধরে বোঝাতে পারবে না, সবার সবার অতটা সময়ও নেই। সময় নেই। সবাই অ্যাপারেন্টলি কি দেখছেন যে একটা সার্জ অফ পোলিং পার্সেন্টেজ, ঠিক আছে, একটা সার্জ দেখছে, ওটাই মুখে মুখে ছড়িয়ে গেছে। আবার ধারণা কি আছে, যখন সার্জ দেখা যায় তখন মনে হয় একটা ওয়েভ আসছে, ঢেউ, একটা সুনামি। তো সেইটাকেই সাইকোলজিক্যালি অনেকটা ব্যবহার করে, কারণ গ্রাউন্ড থেকে অনেক রকম রিপোর্ট আসতে পারে, কতটা ঠিক কতটা বেঠিক। আমি গতকালও বলছিলাম যে এই যে সেফোলজিস্ট প্রদীপ গুপ্তা, উনি বলছেন যে 10 জনকে জিজ্ঞাসা করলে 6 জন উত্তর দিচ্ছেন না। রাইট। এবার যদি 6 জন উত্তর না দেয়, তারা তৃণমূলের ভোটার না বিজেপির ভোটার, তুমি বুঝবে কি করে? কেন তারা সাইলেন্ট? তাহলে তো তোমাকে আন্দাজের উপর যেতে হবে, একদম তাই না? তো কি হচ্ছে যে ওপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে না একটা পোলিং পার্সেন্টেজের সার্জ। তো সার্জ মানে মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যালি কি হয় যে একটা পরিবর্তনের পক্ষে ভোট বা একটা একটা ওয়েভ, ঠিক আছে। তো সেইটাকে একটা মাইন্ড গেমে যে দেখাতে চাইছে যে বিজেপি জিতছে, এটাও বিজেপি বরাবরের কৌশল। বিজেপি বরাবরের কৌশল যে বিজেপি জিতছে, বিজেপি জিতছে, সে ফলাফল যাই হোক। এটা 2021-এও ছিল, হ্যাঁ। দেখেছি 2024 লোকসভার সময় এটা ঠিক 2024-ও ছিল, 2021-ও ছিল। হ্যাঁ, আপকি বার 400 পার। এবং প্রথম দফার ভোট হয়ে যাওয়ার পরেই এই ক্যাম্পেইনটা একদম একটা চরম জায়গায় তুমি বলো না যে 2024-এর লোকসভা ভোটে যেদিনকে রেজাল্ট বেরিয়েছে, যখন ফাইনালি দেখা গেল বিজেপি 240, তার আগের দিন রাত পর্যন্ত কি ছিল, কোথায় ছিল, মানে আপকি বার হ্যাঁ 400 পার। অটল বিহারী, আরো আগে চলে যাও, অটল বিহারী বাজপেয়ী 2004 সালের লোকসভা ভোট উনি ইলেকশন প্রিপোন করেছিলেন। এবং আমার মনে আছে যে এনডিএ ম্যানিফেস্টো রিলিজ হচ্ছে প্রমোদ মহাজনের বাড়িতে, প্রমোদ মহাজনের দিল্লিতে সরকারি বাসভবনে এনডিএর ম্যানিফেস্টো রিলিজ হচ্ছে, ওই যে ফিল গুড ম্যানিফেস্টো, ঠিক আছে। ফিল গুড, সেই ম্যানিফেস্টো রিলিজ প্রোগ্রামটাই একটা এমন গ্র্যান্ডার, মানে সে মঞ্চ ফঞ্চ বেঁধে, নর্মালি টাইপ 8 বাংলো দিল্লিতে যারা মন্ত্রী হন, বড় মন্ত্রী, তারা টাইপ 8 বাংলো পান। প্রমোদ মহাজন একজন টেলিকম মিনিস্টার ছিলেন, ওই সময় কি মিনিস্টার ছিলেন, মানে ওই সময় তো মন্ত্রিসভায় ছিলেন না, 2003-এ তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিয়ে পার্টিতে ফিরিয়ে আনা হয়। কিন্তু প্রমোদ মহাজনের বাড়িতে যে তামঝাম যেটা, এবং ম্যানিফেস্টো রিলিজ হচ্ছে ওই বই, ঠিক আছে। আর প্রমোদের এই ব্যাপারগুলো ছিল, তো ওইরকম একটা বই বেরোচ্ছে, তোমার তো দেখে মনে হবে যে বিজেপি জিতেই গেছে। ভোট কবে, সে তো 2 মাস 3 মাস মতো 1 মাস বাকি আছে, ম্যানিফেস্টো রিলিজ প্রোগ্রাম দেখে তুমি ঘাবড়ে যাবে। এবং 2004-এর লোকসভা ইলেকশনের কথা তোমার মনে আছে যে সব কটা এক্সিট পোল বলছে যে অটল বিহারী বাজপেয়ী হই হই করে ঠিক সরকার গড়তে চলেছেন, এবং একক সংখ্যাগরিষ্ঠতা, সিঙ্গেল লার্জেস্ট পার্টি, একাই সরকার গড়ে ফেলবে, এরকম একটা ভাব। কোথায় নেমে গেল বিজেপির নাম্বার? ভোট গণনার আগের দিন পর্যন্ত বোঝা যায়নি, না আগে রাত অব্দি বোঝা যায়নি, এমন একটা হাইপ ছিল। আর নরেন্দ্র মোদী জমানায় কি হয়, তুমি দেখবে যে কালকে রেজাল্ট, আজকে থেকে বিজেপি পার্টি অফিসে লাড্ডু পাকানো শুরু হয়ে গেছে। আমরা খবরও করি কত কিলো লাড্ডু এলো, ঠিক, কত বস্তা আবির এলো। আমার মনে আছে 24-এর লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর দিন বিজেপির পার্টি অফিসে সকাল 9টার পর থেকে খাঁ খাঁ করছে, একমাত্র প্রকাশ জাভড়েকর বসেছিলেন। সব চ্যানেলে প্রকাশ জাভড়েকরকে দেখা যাচ্ছে, নতুন মুখপাত্র তখন প্রকাশ জাভড়েকর। তার 3-4 মাস আগে পার্টি তাকে দিল্লিতে নিয়ে এসেছে মহারাষ্ট্র থেকে, তিনি একা বলে যাচ্ছেন, আর কেউ নেই, প্রমোদও নেই, কেউ নেই।
তো এইটা বিজেপির বরাবরের একটা পলিটিক্স, মাইন্ড গেম। দেখো তুমি পরিষ্কার এটার ভেতরে আর কিছুই নেই। আমি একটু এতে আসি, দেখো সেকেন্ড ফেজে তো 29 তারিখ আমি যদি ভাগ করি 142টা আসন, আমার মনে হয় 141টা আসন একদিকে আর একটি মাত্র আসন আরেকদিকে, ভবানীপুর। গোটা মিডিয়া বলো, রাজনৈতিক মহল, সবার মানে সার্চলাইট এটাতেই কেন্দ্রবিন্দু। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও দেখলাম যে ভবানীপুর তার চেনা মাঠ, কিন্তু ওভার কনফিডেন্ট নন। গতকাল সারাদিন ওখানে করলেন, আজ সারাদিন খুব ভুল না করলে 4-5খানা বোধহয় কর্মসূচি ভবানীপুরেই রেখেছেন, নিজের চেনা জমিতেও এতটা। এবং শুভেন্দু অধিকারী ভবানীপুরেই কাল থেকে রয়েছেন, আজও করলেন। আজ শুভেন্দু অধিকারী পৌঁছে গেছিলেন পটুয়াপাড়ায়, মানে তার পূর্বতন নেত্রীর উঠোনে, বলা পাড়ায় একদম উঠোনে পৌঁছে গেছিলেন। পথসভা করলেন, সব বাড়ি বাড়ি যাচ্ছেন জনসংযোগ করতে। কোথাও মানে মাইন্ড গেম এখানেও, এই দুটো জায়গা থেকেও মাইন্ড গেম বোধহয় একটা মানে ভয়ঙ্কর জায়গায় পৌঁছচ্ছে। দেখো মমতা বন্দ্যোপাধ্যায় সারা মাস গত 1 মাস ধরে গোটা স্টেটে ক্যাম্পেইন করেছেন। একটা দিন বা দুটো দিন তার তো নিজের কনস্টিটুয়েন্সি, যতই তার চেনা মাঠ, সময় দিতে হবে, যতই তার চেনা মাঠ হোক না কেন, এইটুকুনি তো তিনি করবেন। তিনি তার বিধানসভা কেন্দ্রে এটুকুনি সময় তো দেবেন। এবারে এটা খুব স্বাভাবিক ঘটনা, এটার ভেতরে আমি কোনো অস্বাভাবিকতা দেখি না যে তার নিজের ভবানীপুর। এবং দ্বিতীয় কথা কি হয় যে ধরো আজকে ভবানীপুরের ফলাফল কি হবে সে তো 4 তারিখ জানা যাবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা তো শুধুমাত্র জেতা থাকবে না, চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় তো যত বেশি সম্ভব মার্জিনে জয়ের চেষ্টা করবেন। এবং আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় না যেতেন তার বিধানসভা কনস্টিটুয়েন্সিতে, আর 2 দিন না ঘুরতেন যে শুভেন্দু ঘুরে বেড়াচ্ছে, তাহলে তো মনে হতো যে এরা ওভার কনফিডেন্ট, ঠিক আছে, এটা কেউ বলতো আবার এতটা উদ্ধত্ত মমতা যাচ্ছেই না। তো সেটা তো ভোটারদের মধ্যে সেই সুযোগটা উনি গেছেন, উনি ঘুরেছেন, আমি এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা দেখি না। শুভেন্দুর ব্যাপারটা যেটা হচ্ছে সেটা তো দেখো, সেটা বিজেপি এবং শুভেন্দু দুজনেরই খুব কৌশলগত। তুমি দেখবে যে সেকেন্ড ফেজে যেখানে ভোট হচ্ছে, এইটা বিজেপির জন্য মানে ঐতিহাসিকভাবে খুব উর্বর জমি নয়, লাঙল মাটিতে ঢোকানোতে খুব ডিফিকাল্টি আছে, অনেক জল, অনেক সার এসব দিয়ে তবে করতে হবে। তৃণমূলের প্রথম পর্বে ছিল দক্ষিণ 24 পরগনা তিতুমিরের দুর্গ নয়, বাঁশের দুর্গ নয়, ওটা একটা পুরো জয়সালমীর ফোর্ট টাইপের, ঠিক আছে, কঠিন দুর্গ। 31টা সিটের মধ্যে একটা সিট গতবার নওশাদ সিদ্দিকী জিতেছিল, তাও তৃণমূলের ইন্টারনাল ক্ল্যাশের জন্য। একদম। রেজাউল করিম, ডক্টর রেজাউল করিম একজন বিশিষ্ট চিকিৎসক, ভালো মানুষ, তিনি গিয়ে ভাঙড়ে তাকে প্রার্থী করা হয়েছিল, তিনি হেরে যান। এবং আজকেও রেজাউল করিমকে তুমি জিজ্ঞাসা করো, বলবে আরাবুল আমায় হারিয়ে দিয়েছিল, আরাবুল ফ্যাক্টর ছিল, আরাবুল আমায় হারিয়ে দিয়েছিল। তো ওইটা না হলে নওশাদের ওই সিটটা জিততো, তখন কিন্তু মানে কঠিন একটা ইয়ে ছিল। যদিও নওশাদ পরিশ্রম করেছিলেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু দেখো 31টার মধ্যে 30টা। তুমি দেখো হাওড়া 0, 16 এবং 16 বিজেপি 0, 31টায় দক্ষিণ 24 পরগনা বিজেপি 0, 11খানা কলকাতা সিট বিজেপি 0। উত্তর 24 পরগনা কটা ছিল? ওই যে 33টার মধ্যে তো তোমার 5-7টা সিট, আমি এক্স্যাক্টলি আমারই ভুল হচ্ছে যে, কিন্তু বনগাঁ সাব ডিভিশনটাই। তাহলে কোথায়? এটাই সবচেয়ে হুগলি 18খানা সিটের মধ্যে মাত্র 4টে 21-এর ভোটে। পুরসুরা, গোঘাট, খানাকুল, আরামবাগ 18টায় 4টে, মানে কি পার্সেন্টেজে আসে? বর্ধমান পূর্ব পুরোটাই 16-0, তার মানে বর্ধমান পূর্বে 16-0, হাওড়ায় 16-0, কলকাতায় 11-0, দক্ষিণ 24 পরগনায় 31-0। 4টে বড় বড় জেলা, শুধু হুগলি এবং উত্তর 24 পরগনায় তাও শতাংশের হিসেবে অনেকটাই পিছিয়ে। কতটা কঠিন মাটি বুঝতে পারছো? সেইখানটাতে যদি তুমি একটা পরিবর্তন করতে চাও, তাহলে তোমাকে হেড অন নিতে হবে। ধরো আজকে বাংলায় পরিবর্তনের ভোট বলে আমরা যাকে বলি 2011 সালের ভোট, তখনও যাদবপুরে বুদ্ধবাবুর বিরুদ্ধে, বুদ্ধদেব ভট্টাচার্য, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের বিরুদ্ধে তো মনীশ গুপ্তকে দাঁড় করিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনীশ গুপ্ত একজন প্রাক্তন আমলা, ঠিক আছে, সেরকম ভাবে একটা পোড় খাওয়া, একটা জবরদস্ত জম্পেশ রাজনীতিক এরকম নয়। আবার এটাও মানতে হবে যে 2011 সালে যে পরিবর্তনের ভোট, 2009 থেকে বা 2008-এর পঞ্চায়েত ভোট থেকে তার একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কিন্তু আজকে তো এখানে সেটা নয়, এখানে তোমার কোনো ইলেকট্রাল সাকসেসই নেই। তার ফলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পটুয়াপাড়ায় তুমি বললে, এইটা দিয়ে বোঝাতে হচ্ছে যে দেখো লড়াইটা এই লেভেলে।
লড়াইটা ওই লেভেলে যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, তবে না তার প্রভাব তুমি আজকে অন্য সব কটাতে একটা হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হুগলি, বর্ধমান, নদিয়াতে ফেলতে পারবে। এবং তুমি আলোচনাটা তুমি দেখো না, সেকেন্ড ফেজে মেইন আলোচনা চলে গেছে তোমার ভবানীপুর নিয়ে, তাই তো। তো এইটা অনেকটা একটা একটা বিজেপিও একটা মেসেজ দিতে চায়। এবং কিছুক্ষণ আগেই তুমি মনে হয় বলছিলে কারো কাছ থেকে শুনে, সেটা হচ্ছে যে তৃণমূল বিজেপির যে সেটিং এর কথা, বা কালকে তোমার কথা তো ঠিক আছে, কিন্তু কালকে রাহুল গান্ধী এসে কি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আক্রমণ করেন না, আমি করি, সেই কারণে আমার বিরুদ্ধে ইডির মামলা রয়েছে, আমাকে প্রতি 15 দিন অন্তর কোন একটা জেলা হয় ঝাড়খণ্ড, নাহলে হরিয়ানা, আমার বিরুদ্ধে আমার মামলা রয়েছে, আমার প্রতি 15 দিন অন্তর আমাকে আদালতে গিয়ে দিতে হয় 5 দিন 55 ঘন্টা ইডি আমাকে জেরা করেছে টানা। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম কিছুই ফেস করতে হয়নি। এবং রাহুলের বক্তব্য হচ্ছে এই ইলেকশনের সময় নরেন্দ্র মোদী আসেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন এবং তারপরে আবার বাকি সময় বলে ওই সোকল্ড সেটিং তত্ত্বই আবার বলছেন। তো সেই জায়গা থেকে এই ভাবনাটাও যদি ভাঙতে হয় যে বিজেপি তৃণমূলে কোনো সেটিং নেই, তাহলে তো একজন দাবাং পোড় খাওয়া জম্পেশ নেতাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড় করে সেই পরীক্ষিত ফলে যে ওই এখন কি আর গত 1 মাস ধরে কোনো আলোচনা শুনছো সেটিং এর গল্প? না শুনছো কি না, পুরো পারসেপশনটা ঘেটে মানে একদম বিস্তৃত হয়ে গেছে কৌশল ভাবে। হ্যাঁ, কৌশল। রাহুল গান্ধী কালকে বোধহয় এসে এই ইস্যু তুলে আবার কোনো ভাবে তুললেন, কিন্তু কথা হচ্ছে এটা তো মানুষ বিস্তৃত হয়ে গেছে। এইটাই তো এখন শুভেন্দু অধিকারী জিতবেন না মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, এটা তো একটা আলোচনার জায়গায় চলে এসেছে। আর তো ওই আলোচনা নেই। তো ফলে বিজেপির দিক থেকে এটা একটা এফোর্ট ছিল যে এই যে একটা ধারণা রয়েছে সেই ধারণাটাকে ভেঙে দেওয়া। এবং এটা আমি আগেও বলেছি, এটা শুভেন্দুকে শুট করে, তার কারণে শুভেন্দু নন্দীগ্রাম নিয়ে কনফিডেন্ট। শুভেন্দু মনে করেন যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নন্দীগ্রামে পরাস্ত করতে পারেন, তাহলে তৃণমূলের দ্বিতীয় কোনো নেতা নেই তাকে নন্দীগ্রামে চ্যালেঞ্জ করতে পারে। শুভেন্দু কি ভবানীপুরে অনেকটাই মানে চাপ মুক্ত এই দুজনের এই ম্যাচের মধ্যে? কারণ ওর তো হারাবার কিছু নেই, অ্যাচিভমেন্ট করার অনেক কিছু। শুভেন্দু ব্যক্তিগতভাবে হয়তো চাপ মুক্ত, কারণ শুভেন্দু নিজে মনে করেন নন্দীগ্রামে উনি ড্যাং ড্যাং করে জিতবেন বা জিতছেন। আবার পাল্টা আবার ওই যে একটা কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে বা একটা মেসেজ দিতে অভিষেক বলছেন যে না নন্দীগ্রামে আমরা জিতছি। এবং কি উদাহরণ তৃণমূল দিচ্ছে যে অমেঠিতে স্মৃতি ইরানিকে হারিয়েছিলেন রাহুল গান্ধীর একজন ক্লোজ অ্যাসোসিয়েট। তো এখানে শুভেন্দু অধিকারীকে পবিত্রকারী হারিয়ে দিতে পারে। তো এইসব তৃণমূল বলছে, কিন্তু শুভেন্দু ব্যক্তিগতভাবে অনেকটাই কনফিডেন্ট যে তিনি নন্দীগ্রামে জিতবেন। ভবানীপুর নিয়ে তার চাপ নেই এটা আমি বলবো না, কারণ আমি আগেও বলেছি যে শুভেন্দু কোনো ভোটই, কারণ যেহেতু শুভেন্দুর একটা পলিটিক্যাল কেরিয়ার একটা বড় সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেটেছে, ফলে ওই স্কুলিং এই শুভেন্দু বড় হওয়া, মানে একটা তার পলিটিক্সে ক্রিম সময় তিনি তো তৃণমূলে ছিলেন, মানে একদমই সাংগঠনিক ভাবে সেরা সময়টা, মন্ত্রিত্ব, একের পর এক জেলার অবজারভার। তো শুভেন্দুর অভিধানেও কোনো ভোটকে হালকাভাবে নেওয়া নেই। শুভেন্দু তুমি দেখবে যে নন্দীগ্রামের সমবায় ভোট যেভাবে লড়ে বা পঞ্চায়েত ভোট লড়ে সেভাবেই বিধানসভা ভোট লড়ে, আর ততটাই সিরিয়াসলি লোকসভা ভোটটাও লড়ে। পরে কোনোটাই ভোট হালকাভাবে, পাড়ার ক্লাবের ভোটটাও হয়তো এইভাবেই, সমবায় ভোটেও হচ্ছে যে সেন্ট্রাল ফোর্সের দাবি করেন, এরও একটা লেভেলে উনি ভোটটাকে, পাড়ার ক্লাবের ভোটটাও ওই একই রকম সিরিয়াসলি করে, ঠিক আছে। তারপরে ভবানীপুরও যে খুব হালকাভাবে নিচে এরকম নয়, পরিশ্রম করছেন। এবং শুভেন্দুরও আছে একটা ইয়ে, যে শুভেন্দু যদি আজকে এখানে যে একটা মিরাকেল ঘটিয়ে দিতে পারে, তাহলে তো পশ্চিমবঙ্গে বিজেপিতে শুভেন্দুকে চ্যালেঞ্জ করার কোনো কন্টেন্ডারই আর থাকবে না। অলরেডি এক ধাপ এগিয়ে আছে নন্দীগ্রামের গতবারের ফলাফলের জন্য। তারপরে যদি এবার নন্দীগ্রাম জিততে পারে, আর যদি এখানে ভবানীপুরে যদি মিরাকেল ঘটে যায়, শুভেন্দুকে চ্যালেঞ্জ করার কে থাকবে? পার্টিতে কেউ নেই। আর বিজেপিও অ্যাফোর্ড করতে পারবে না তাকে ইগনোর করে অন্য কাউকে পরিষদীয় দলের নেতা করা, তাই না? একেবারেই। যদি পরিষদীয় দলের নেতা তো আর কেউ হতে পারবে না। যদি জিততে পারে তাহলে তো ওনাকে চ্যালেঞ্জ করার মতো আর কোনো কেউ নেই, অটোমেটিক চয়েস একটা ইয়ে। তো এটা বিজেপিকেও শুট করে, শুভেন্দুকেও শুট করে। আবার হেরে গেলেও কোনো ব্যাপার না, বলবে যে যদি হেরে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার নিজের ঘরের কাছে গিয়ে তো চ্যালেঞ্জটা জানিয়েছে, অন্তত পক্ষে একদম
কোথাও গিয়ে একটা চ্যালেঞ্জের জায়গাটা তো একটা তৈরি করেছে, যেটার একটা অন্যরকম ইম্প্যাক্ট তুমি যেটা বলছিলে কর্মীদের মধ্যে বা পুরো গোটা রাজ্যে ওটাকে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে রয়েছে। আচ্ছা, ভবানীপুর নিয়ে আমি জানি না তুমি হয়তো দ্বিমত হবে বা একমত কি করবে, যে সেটা হচ্ছে যে কোথাও গিয়ে আমার মনে হচ্ছে ভবানীপুরের ভোটে যে অন্য সব জায়গাতে যে কোনো কেন্দ্রের ভোটের মধ্যে স্টেট ইস্যু যেগুলো আছে, এবার যেই ইস্যুগুলোর ভিত্তিতে ভোট হচ্ছে, তার বাইরেও কিছু লোকাল ইস্যুস থাকে সবকিছু, কিন্তু ভবানীপুরে যেন ভবানীপুরের মানুষ পুরোপুরি, আমি দ্বিধাবিভক্ত সেটা বলতে চাইছি না, কিন্তু কোথাও একটা শুধু নয় মমতা নয় শুভেন্দু, এর বাইরে কোনো ইস্যুই কাজ করছে না। এটা কেন এরকম? না, এইটা তুমি আমাদের হতে এখানে বসে মনে হচ্ছে আমরা কালকে আবার ভবানীপুরে যাব, দুটো যুযুধান দুই শিবিরেরই আমরা ক্যাম্পেইন কভার করব, এবং তারপরে আমরা কালকে বিকেলবেলা আবার আসবো যে আমরা লাস্ট মোমেন্টে ভবানীপুরকে কি দেখলাম। আমার মনে হয় ভবানীপুরে ডেফিনেটলি দেয়ার আর লোকাল ইস্যুস, এবং সেই লোকাল ইস্যুস গুলোর অনেক কিছুই তোমার ওখানে তৃণমূলের স্থানীয় নেতাদের বিরুদ্ধেও অনেকে অভিযোগ আছে, ডেভেলপমেন্টের ইস্যু আছে। আর ওভারঅল দেখো ভবানীপুর মানে হচ্ছে একটা, তার একটা বৃহৎ অংশ হচ্ছে যে শহুরে শিক্ষিত মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারের বাস, সেখানে ব্যবসায়ী এবং অবাঙালি, ঠিক আছে, অবাঙালি এলাকায় বিজেপির একটা জনভিত্তি রয়েছে, তা না হলে লোকসভা ভোটে ওরকম হলো কেন, 5,000 ভোটের একটা ব্যবধান। তো কিছু ওয়ার্ডে সিগনিফিকেন্টলি বিজেপি ওখানে ভবানীপুরে লোকসভাতে লিড করে। রাইট। এবার যেটা এবং ভবানীপুরে তুমি দেখো যে একটা ছোট পকেট ছাড়া বাকি হচ্ছে যে হিন্দু জনগোষ্ঠীর বসবাস, এবং তুমি শুভেন্দুকে দেখবে যে যে ভবানীপুরে একটা হাইপার হিন্দু ক্যাম্পেইন, দোলের দিন সকালবেলা নাম সংকীর্তন, খুব সুকৌশলে একদম, হ্যাঁ, মানে একদম দোলের দিন সকালবেলা মানে নাম সংকীর্তন থেকে শুরু করে আগামীকালের যে শুভেন্দুর যে ফাইনাল রোড শো বা মিছিল করবেন, সেটাতেও তুমি দেখবে যে পুরোটাই হিন্দু 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 হিন্দু। কারণ ওরা মনে করে যে প্রতিষ্ঠান বিরোধিতা যা হওয়ার তা তো আছেই, নতুন করে তুমি আর খুঁচিয়ে কিছু করতে পারবে না, কারণ মানুষের মনে ইস্যুস গুলো রয়েছে অলরেডি ডান এসবগুলো। এবার তুমি একটা এক্সট্রা লেয়ার তৈরি করতে পারো, যে লেয়ারটা তোমাকে একটা মাইলেজ দেবে, সেটা হচ্ছে হিন্দু 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 হিন্দু। তুমি দেখবে কালকে মিলিয়ে নিও, তারপরে তুমি কালকে সন্ধ্যাবেলা আমাকে বলো। আমরা বসবো কাল সন্ধ্যেবেলাও আমরা বসবো, এবং এটাই যা বোঝা যাচ্ছে যে আজ প্রচারের, আজকেই যা দেখলাম আর কি, তো কালকে প্রচারের শেষ দিন যে হাই ভোল্টেজ ভবানীপুরি থাকবে সবার নজরে, বলার অপেক্ষা রাখে না। এবং ভবানীপুরে আমরা থাকবো সকাল থেকে, আপনারা শুনলেন সকাল থেকে থাকবো ভবানীপুরে। কাল কি ধরনের চমক থাকছে দুই তরফে সব আপনাদের সামনে তুলে ধরবো। আজ এ পর্যন্তই, দেখতে থাকুন দ্য ওয়াল সব খবরের জন্য।